বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংলিশ গ্রামারটিকে একদম জিরো লেভেল থেকে শেখার জন্য একদম শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের ক্লাসটি হবে ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে, ঠিক আছে? একদম জিরো লেভেল থেকে ক্লাসটি আজকে আমাদের শুরু হবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এগুলো ইংরেজি গ্রামারের প্রত্যেকটি টপিকের সাথেই কম বেশি সংশ্লিষ্ট থাকবে। ইনশাআল্লাহ আমরা শুরু করছি। আজকের আমাদের টপিকটি হচ্ছে পার্সন। পার্সন পার্সন শব্দের অর্থ ব্যক্তি বা পুরুষ। সাবজেক্টের বিভিন্ন রূপকে পার্সন বলে। কাইন্ডস পার্সন তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, আই এবং উই। ফার্স্ট পার্সন, ঠিক আছে? ফার্স্ট পার্সন কিন্তু দুইটি। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। সেকেন্ড পার্সন একটাই, ইউ, ঠিক আছে? থার্ড পার্সন, থার্ড পার্সনে কি বলা হচ্ছে দেখো, আই, উই এবং ইউ বাদে বাকি সবগুলোই থার্ড পার্সন। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই তিনটা বাদে, আই, উই এবং ইউ, এই তিনটা বাদে সবগুলোই থার্ড পার্সন, ঠিক আছে? এগুলো বাদে সবগুলোই হচ্ছে আমাদের থার্ড পার্সন। এবং এই তিনটার মধ্যে আই এবং উই ফার্স্ট পার্সন এবং ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। খুবই সোজা, তোমরা এটি মনে রাখবা, এটা আমাদের বিভিন্ন সময় দরকার হবে। তো দেখো, আমরা বলেছিলাম সাবজেক্টের বিভিন্ন রূপকে পার্সন বলে। তাহলে সাবজেক্টের একটি রূপ হচ্ছে অবজেক্টিভ, একটি রূপ পসেসিভ, আর একটি রূপ হচ্ছে ডাবল পসেসিভ। যেমন দেখো, আই সাবজেক্ট, এটি তো পার্সন, ঠিক আছে না? তাহলে এই আই এর আরেকটি রূপ হচ্ছে মি, এইটি কি পার্সন না? এটিও পার্সন। যার কারণে বলা হচ্ছে সাবজেক্টের বিভিন্ন রূপকে পার্সন বলে। তো ঠিক আছে, আমাদের দেখো এখানে লক্ষ্য করলে একটি চমৎকার কথা লেখা আছে, লার্ন দ্য ফলোয়িং টেবল বাই হার্ট। নিচের টেবিলটি মনোযোগ সহকারে পড়ো। তাহলে আমাদের মুখস্থ করো, নিচের টেবিলটি মনোযোগ সহকারে মুখস্থ করো। তাহলে নিচের এই যে টেবিলটি রয়েছে, এই টেবিলটি মনোযোগ সহকারে মুখস্থ রাখতে হবে। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকটি জায়গাতে এগুলোর প্রয়োজন রয়েছে। তো দেখো, আমরা এভাবে এটি মনে রাখবো। আই সাবজেক্ট, মি অবজেক্ট, মাই পসেসিভ, মাইন ডাবল পসেসিভ, উই সাবজেক্ট, আস অবজেক্ট, আওয়ার পসেসিভ, আওয়ার্স ডাবল পসেসিভ, ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, ইওর পসেসিভ, ইয়োরস ডাবল পসেসিভ, হি সাবজেক্ট, হিম অবজেক্ট, হিজ পসেসিভ। এরপরে চলে আসো, শি সাবজেক্ট, হার অবজেক্ট, হার পসেসিভ, হার্স ডাবল পসেসিভ, দে সাবজেক্ট, দেম অবজেক্ট, দেয়ার পসেসিভ, দেয়ার্স ডাবল পসেসিভ, ইট সাবজেক্ট, ইট অবজেক্ট, ইটস পসেসিভ, আয়ন সাবজেক্ট, আয়ন অবজেক্ট, আয়নস পসেসিভ। ঠিক আছে? সুন্দর করে তোমরা এটি হৃদয় দিয়ে এই ছকটি তোমরা মুখস্থ করে নাও। এই ছকটি আমাদের ভয়েসের সময় লাগবে, এই ছকটি আমাদের ন্যারেশনের সময় লাগবে, ঠিক আছে? তাছাড়াও আমরা যখন সেন্টেন্স মেক করব, বিভিন্ন ধরনের টেন্সের ট্রান্সলেশন করব, সেই সময় এটা আমাদের লাগবে। তো এখানে একটা বিষয় থাকে যে ডাবল পসেসিভ। ডাবল পসেসিভটা কি? দেখো, এখানে নোটবুক দিয়ে দেওয়া রয়েছে, নাউনের পুনরাবৃত্তি না করতে আমরা ডাবল পসেসিভ ব্যবহার করি। যেমন সাকসেস এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, বলা হচ্ছে দিস ইজ মাই পেন, ঠিক আছে? আমরা বাক্যটা যদি এরকম হইতো, মনে করো দিস ইজ, দিস ইজ মাই, দিস ইজ মাই পেন, সরি, দিস, দিস পেন ইজ মাইন। মাইন না লিখে মাই পেনটা লিখি, আগে এটা বুঝিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, বলা হচ্ছে দিস পেন ইজ মাই পেন। এখানে দেখো পেন শব্দটা কিন্তু ডাবল হয়েছে, এই নাউন না, পেনটা তো নাউন, কিন্তু পেন শব্দটা
ডাবল আছে, নাউন বলতে কোনো কিছুর নামকে বোঝানো হয়। তাই আমরা একই সেন্টেন্সে নাউনের পুনরাবৃত্তি, মানে একই নাউন দুইবার ব্যবহার না করে আমরা কি করতে পারি, ডাবল পজিটিভ ব্যবহার করতে পারি। তাহলে দেখো, এই যে আমরা এই পেনটাকে এখানে যদি আমরা না বলতে চাই, না লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এইখানে যে এই যে মায় আছে না, এই মায়ের ডাবল পজিটিভ ব্যবহার করতে হবে। মায়ের ডাবল পজিটিভ কি দেখো, এই যে মায়ের ডাবল পজিটিভটা হচ্ছে এখানে মাইন। তাই আমরা এখানে লিখে দিলাম যে দিস পেন ইজ মাইন। এই মাইন বলতেই এখানে বোঝাচ্ছে মাই পেন। ঠিক আছে। ঠিক একই রকম ভাবে দেখো, এখানে মূলত বাক্যে লিখে আছে মাই পেন ইজ চিপার দেন ইয়োর পেন, কিন্তু আমরা এখানে লিখেছি কি, ইয়োর্স লিখেছি। ঠিক আছে। ইয়োর্স বলতেই বোঝাচ্ছে ইয়োর পেন। ঠিক আছে। ওই যে আমরা তোমার পেন শব্দটিকে দুইবার ব্যবহার করব না, দুইবার লিখবো না। ঠিক আছে, পুনরাবৃত্তি করব না, যার কারণে আমরা এখানে ডাবল পজিটিভ ব্যবহার করছি। তাহলে আমরা জানলাম যে নাউনের ডাবল পজিটিভ তৈরি করতে, মানে নাউনের নাউনের পুনরাবৃত্তি না করতে আমরা ডাবল পজিটিভটা ব্যবহার করি। ঠিক আছে, নাউনের পুনরাবৃত্তি না করতে আমরা ডাবল পজিটিভটি ব্যবহার করে থাকি। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এক্সাম্পল এখানে দিতে পারি। মনে করো, বললাম আওয়ার কান্ট্রি ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আমি একটা সেন্টেন্স লিখলাম, আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি লিখলাম। তাহলে লক্ষ্য করো, এখানে কান্ট্রি শব্দটা একবার হয়েছে একই বাক্যে, এখানেও কান্ট্রি শব্দটা আবার রয়েছে একই বাক্যে। ঠিক আছে, একই বাক্যে। তাহলে এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে। তো আমরা কি করতে পারি, এই একই শব্দটাকে দুইবার পুনরাবৃত্তি না করে আমরা ডাবল পজিটিভ ব্যবহার করতে পারি। তাহলে এখন দেখো, যদি আমরা ডাবল পজিটিভটা ব্যবহার করতে চাই, ডাবল পজিটিভটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে এখানে কি রয়েছে, এখানে আওয়ার রয়েছে। তাহলে আওয়ারের ডাবল পজিটিভ করতে হবে, এই কান্ট্রিটা যদি আমরা এখানে আউট করে দিতে চাই। তাহলে আওয়ারের ডাবল পজিটিভটা তোমরা এখন লক্ষ্য করো, এই যে আওয়ার, আওয়ারের ডাবল পজিটিভটা হচ্ছে আওয়ার্স। ঠিক আছে। তাহলে আমরা এখানে এই কান্ট্রি না লিখে আমরা লিখতে পারি আওয়ার্স ইজ অ্যান, আমরা এভাবে লিখতে পারি আওয়ার্স, আমরা এইভাবে লিখতে পারি আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এটাই হচ্ছে ডাবল পজিটিভের ব্যবহার। আশা করছি তোমরা ডাবল পজিটিভ বুঝতে পেরেছো। আমরা এখন পরের দিকে চলে যাই। এবারে আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে। ঠিক আছে, এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স। কি বলছে দেখো, এক বা একাধিক শব্দ বা শব্দ সমষ্টি পাশাপাশি বসে যদি কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে সেন্টেন্স, এক বা একাধিক শব্দ থাকবে, সেই শব্দ সমষ্টিগুলো পাশাপাশি বসবে, বসে কোনো একটা বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে। ঠিক তাই এরকম করেছে এখানে দেখো। এখানে কি বলা আছে, আয়ান প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে একাধিক শব্দ রয়েছে, এই শব্দগুলো দেখো পাশাপাশি বসেছে। ঠিক আছে, এবং একটি বিষয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কি ওই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে দেখো, আমরা যদি এভাবে বলতাম যে আয়ান প্লেস, এগুলো যদি বলে থেমে যেতাম, তাহলে আমাদের প্রশ্ন থাকতো যে আয়ান কি খেলে। যদি আমরা বলতাম আয়ান প্লেস ফুটবল, এই পর্যন্ত বলে যদি থেমে যেতাম, তাহলে আমাদের তোমার আরেকটি প্রশ্ন থাকতো যে কোথায় খেলে। যখন আমরা বলেছি আয়ান প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, তখন কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না, একদম সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে আমাদের সেন্টেন্স সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এবারে আসো, আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স অফ আ সেন্টেন্স। বাক্যর বৈশিষ্ট্য সমূহ কি কি? বাক্য বৈশিষ্ট্য সমূহ বলছে সব কম্বাইনেশন অফ ওয়ার্ডস, মানে সেখানে শব্দ সমষ্টি থাকতে হবে। দেখো শব্দ সমষ্টি আছে কিন্তু, এ একটা শব্দ, 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 এই শব্দগুলো মিলে কি হয়েছে, শব্দ সমষ্টি হয়েছে এখানে। ঠিক আছে। তারপরে নেক্সটটা কি বলেছে, নেক্সটটা বলেছে কারেক্ট অর্ডার, যথাযথ শৃঙ্খলা, অর্থাৎ যথাযথ শৃঙ্খলা মেনে চলতে হবে।
ঠিক আছে। এবং গ্রামারের যে শৃঙ্খলাটা রয়েছে, গ্রামারের যে নিয়মটা রয়েছে, সেই নিয়ম মেনে এখানে বসতে হবে। যেমন এখানে বলছে আয়ান প্লিজ, আমরা বলেছি। তা আমরা যদি এইভাবে বলতাম, প্রথমে মনে করো আমি বললাম শৃঙ্খলা যদি ভঙ্গ হইতো তো কেমন হইতো, এরকম হইতে পারতো। আয়ান, তারপরে বলতো, বলতো ইন, তারপরে বলতো দা, তারপরে বলতো প্লেস, তারপরে হয়তো বা বলতো ফিল্ড, ফিল্ড, এরপরে হয়তো বললো ফুটবল। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট অর্ডার, যথাযথ শৃঙ্খলা হচ্ছে। এখানে কিন্তু শৃঙ্খলা হলো না। এখানে কিন্তু শৃঙ্খলা থাকবে। অবশ্যই গ্রামারের নিয়ম মেনে শৃঙ্খলাভাবে পাশাপাশি বসতে হবে। আর এখানে একটি কথা বলেছে যথাযথ, বাক্যটা কিন্তু যথাযথ হইতে হবে। আমি যদি বলতাম যে আয়ান প্লেস ফুটবল ইন দ্য স্কাই, আয়ান আকাশে ফুটবল খেলে, তাহলে কি হইতো? আকাশে তো কেউ ফুটবল খেলে না। ঠিক আছে, এরকম ভাবে। আবার এখানে কি বলছে? এখানে বলছে দেখো কমপ্লিটনেস অফ সেন্স, অর্থের পূর্ণতা, মানে সেন্টেন্স হতে গেলে অর্থের পূর্ণতা থাকতে হবে। যেটা আমি তোমাদেরকে আগেই বুঝিয়েছি, যেরকম আমি যদি বলতাম আয়ন প্লেস, এর মতো বলে থেমে যেতাম, আয়ন খেলে, তাহলে অর্থ পরিপূর্ণ হতো, হলো না। এখানে অর্থ, প্রশ্ন থেকে গেল যে আয়ন কি খেলে। তো যখন আমি বলেছি যে আয়ন প্লেস ফুটবল, আয়ন ফুটবল খেলে, তখন আবারও কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় খেলে। যখন আমি বলছি আয়ন প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, আয়ন মাঠে ফুটবল খেলে, তাহলে তখন কিন্তু আর কোনো প্রশ্ন থাকলো না। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা সেন্টেন্স পড়লাম, ছোট করে পড়লাম। আমরা একটু খুবই জিরো লেভেল থেকে শুরু করছি। ঠিক আছে, মানে মাইনাস লেভেল থেকে শুরু করছি আর কি। তা ঠিক আছে, দেখো এরপরে বার্ব। বার্ব বলতে কোনো কাজকে বোঝায়। ঠিক আছে, বার্ব বলতে কোনো কাজকে বোঝায়। যে কোনো ধরনের কাজ করাকে আমরা বার্ব বলি। যেরকম সিং মানে গান করা, এটা একটা কাজ। রিড মানে পড়া, এটা একটা কাজ। প্রে মানে প্রার্থনা করা, এটা একটা কাজ। এইভাবে এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা কাজগুলোকেই আমরা বার্ব বলবো। ঠিক আছে। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করছি এবারে, সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট চেনাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইংরেজি যে কোনো সেন্টেন্স তুমি তৈরি করো, সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, এই কথাগুলো সবসময় তুমি পাবা। ঠিক আছে, তোমাকে সাবজেক্ট দ্বারাই শুরু করতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এভাবে ম্যাক্সিমাম সেন্টেন্স গুলো তৈরি হয় আর কি। ঠিক আছে, তাই সাবজেক্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সাবজেক্ট অবজেক্ট চেনাটা। তো ঠিক আছে, দেখো এখানে কি বলছে, সেন্টেন্সে যার বিষয়ে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তার যেমন দেখো এখানে বলছে আয়ান রিডস আ স্টোরি বুক, আস্তে আস্তে ফলো করো। আয়ান রিডস আ স্টোরি বুক, এই গল্পে তোমার এই বাক্যে কার বিষয়ে কথা বলা হয়েছে? এই বাক্যে আয়ানের বিষয়ে কথা বলা হয়েছে, তাহলে আয়ানই হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এবারে আবার ফলো করো। এখানে কি বলছে, আরো একটা ডেফিনিশন দেওয়া হচ্ছে। সেন্টেন্সে বারবের, বারবের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে। তাহলে দেখো তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? রিড, রিড মানে পড়া, এটা একটা ভার্ব। ঠিক আছে, তাহলে এই রিড করার কাজটা কে করে এখানে? এখানে অবশ্যই রিড করার কাজটা আয়ান করে। তাহলে এই যে ভার্বের কাজটা যে করে সে হচ্ছে সাবজেক্ট, আয়ান এই বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা দুভাবে এটি বুঝতে পারলাম। ঠিক একই রকম ভাবে দেখো দা স্কাই ইজ ব্লু, কিসের বিষয়ে কথা বলা হচ্ছে? আকাশের বিষয়ে কথা বলা হচ্ছে, যে আকাশ নীল। তাহলে দা স্কাইটা হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে। আবার যদি বার্বকে ধরো, এখানে বার্ব কোনটা আছে দেখো, বার্বটা আছে এখানে ইজ, ইজটা হচ্ছে এখানে বার্ব। তাহলে যদি ইজ বার্ব হয়, ইজ মানে কি? হওয়া, হওয়ার কাজটা কি করে? আকাশ। তাহলে আকাশটাই হচ্ছে এখানে সাবজেক্ট। বার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট, অথবা বাক্যে যার বিষয়ে কথা বলা হবে সেটি হচ্ছে সাবজেক্ট। এইরকম দেখো বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই বাক্যে কার বিষয়ে কথা বলা হচ্ছে? বাংলাদেশের বিষয়ে কথা বলা হচ্ছে, তাহলে বাংলাদেশি সাবজেক্ট এখানে। ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্ট চিনতে পারলাম। এরপরে আসো, এরপরে আসো তো অবজেক্ট। ঠিক আছে, বলছে সেন্টেন্সের ভার্বকে কাকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। অর্থাৎ ভার্বকে যদি কাকে এবং কি দ্বারা, অথবা কি দ্বারা প্রশ্ন করে যে অবজেক্টটা পাবো, যে উত্তরটা পাবো, সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের এখানে ফোকাস করতে হবে কি, আমরা ভার্ব খুঁজে প্রথমে বের, অবজেক্ট পেতে গেলে আমাদেরকে প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে। এবং এই ভার্বকে আমাদের কি করতে হবে? আমাদের ভার্বকে এই যে কাকে অথবা এই কি দ্বারা এই ভার্বটিকে আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে আসো আমরা একটু দেখি এখানে। এখানে কি বলছে? রাইটস, রাইটস মানে লেখা, এটা হচ্ছে ভার্ব। আর এখানে ভার্বটা কি? গিভস, গিভস মানে হচ্ছে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। দেওয়াও কাজ, লেখাও একটা কাজ। তো তাহলে এখন আসো প্রশ্ন করো যে আয়ন রাইটস আ লেটার, প্রশ্ন করো কি লেখে? রাইটস কে প্রশ্ন করো কি লেখে?
তাহলে এখানে আমরা কি পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি আ লেটার। তাহলে আ লেটারটি হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা উত্তর কি পেলাম, আ লেটার। কি লেখে, আই রাইটস এ লেটার। রাইটস প্রশ্ন করো কি লেখে, উত্তরটা আসছে কি লেটার। তাহলে এই লেটারটাই হচ্ছে কি এখানে অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, ফাদার ফাদার গিভস মি আ পেন। বাবা আমাকে একটি কলম দেয়। তাহলে প্রশ্ন করো কাকে দেয়, আমাকে দেয়, একটি অবজেক্ট। প্রশ্ন করো কি দেয়, আ পেন একটি কলম দেয়, এটা হচ্ছে আর একটি অবজেক্ট। ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করো এখানে দুইটা অবজেক্ট পাওয়া গেছে, এখানে দুইটা অবজেক্টের দুইটা নাম আছে। নোটবুক ক্লিয়ার করো কি বলছে, কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায় তাকে ইনডিরেক্ট অবজেক্ট বলে। তাকে কি বলে, ইনডিরেক্ট অবজেক্ট বলে। এবং কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে ডিরেক্ট অবজেক্ট বলে। তাহলে কি দ্বারা প্রশ্ন করে যে অবজেক্ট পাওয়া যায় তাকে তাকে কি বলে, ডিরেক্ট অবজেক্ট বলে। ঠিক আছে। আর তোমার কি দ্বারা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বলে। আবার এখানে কি বলছে দেখো, ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক হয়, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট সবসময় ব্যক্তি হবে। আর এবং ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক হয়, ডিরেক্ট অবজেক্ট যেটা সেটা কি হবে, বস্তুবাচক অবজেক্ট হবে। ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা খেয়াল করি, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা এখানে। আমরা 2 নম্বর বাক্যটা থেকে বোঝার চেষ্টা করি। দেখো এখানে গিফটসটা হচ্ছে কি তোমার বার। তাহলে কাকে দেয় প্রশ্ন করো, আমাকে দেয়। মি হচ্ছে একটি অবজেক্ট। কি দেয়, কি দেয় প্রশ্ন করো, আ পেন একটি কলম দেয়। তাহলে আ পেন হচ্ছে কি একটা অবজেক্ট। ঠিক আছে। এখন মিটা হচ্ছে ব্যক্তি। তাহলে ব্যক্তি যদি হয় তাহলে সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তি হলে হবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে মিটাই হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। আর পেনটা কি, বস্তু। তাহলে পেনটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। তোমরা মনে রাখবা সবসময়, আহ, প্রধানত অবজেক্টটা হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, মানে মোস্টলি ইউজেস অবজেক্ট আর অফ টু কাইন্ড, ইজ অফ টু কাইন্ডস। সবচেয়ে কমন ব্যবহৃত অবজেক্টটা হচ্ছে তোমার দুই ধরনের, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। তো ইনডিরেক্ট অবজেক্টটা হচ্ছে সবসময় ব্যক্তি হবে, আর ডিরেক্ট অবজেক্টটা সবসময় বস্তু হবে। আর মনে রাখো ইনডিরেক্ট অবজেক্টটা, দুটো অবজেক্ট যদি থাকে তাহলে ইনডিরেক্ট অবজেক্টটাকে আমরা প্রথমে বসাবো আর ডিরেক্ট অবজেক্টটাকে আমরা পরে বসাবো। ঠিক আছে। এতে বাক্যের ভ্যারিয়েশনটা, বাক্যের ব্যালেন্সটা ভালো থাকবে। চলে আসো, আমাদের পরের টপিকটা হচ্ছে নাম্বার। ঠিক আছে। কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীর সংখ্যাকে নাম্বার বলে। কাইন্ডস, নাম্বার দুই প্রকার, যথা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে এক বচন, যেখানে একজনকে বোঝাবে সিঙ্গুলার, একের অধিক বোঝালে হবে কি প্লুরাল। তো এই ছিল আমাদের আজকের আলাপ আলোচনা, আজকের আলোচনা তোমাদের জন্য একদম জিরো লেভেল থেকে আলোচনা করলাম। এরপরে ক্লাসটি আমরা একদম আলোচনা করব এভাবে আমাদের জিরো লেভেল থেকে ইংরেজি শেখার ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের বিদ্যাবড়ি ইউটিউব চ্যানেলে, অবশ্যই আমাদের বিদ্যাবড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করতে ইউটিউবে যে @বিদ্যাবড়ি লিখে সার্চ করলে চ্যানেলটি পাবা। লেখা বাংলাতে লিখে আসবে বিদ্যাবড়ি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিদ্যাবড়ির পাশেই থাকবা, এবং বিদ্যাবতী চ্যানেলের সাথেই তোমরা জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার কোর্সটি কন্টিনিউ করবা এবং নিজেকে একজন ইংরেজিতে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবা আশা করছি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।